নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা একদম আলাদা, কারণ আজ আমরা চলেছি ইতিহাস, বিশ্বাস আর সাহসিকতার পথ ধরে। আমি এখন আছি গয়ার পথে, এক এমন শহর যা শুধু একটা স্থান নয়, বরং একটা জীবন্ত পুরাণ। প্রথমেই যাব গয়ার সেই বিখ্যাত মন্দিরে, যেখানে হাজার বছরের পুরনো রীতি অনুসারে এখনো চলে পিণ্ডদান। আত্মার মুক্তির উদ্দেশ্যে অসংখ্য মানুষ আসেন এই পবিত্র স্থানে। তারপর যাব ফল্গু নদীর ঘাটে, সেই নদী যা বছরের বেশিরভাগ সময় শুকনো থাকে, কিন্তু এর বুকে বহন করে এক অসাধারণ কাহিনী। এইখানেই অবস্থিত সীতাকুণ্ড, যেখানে মা সীতা একা পিণ্ডদান করেছিলেন, আর তার সাক্ষী ছিল শুধুই প্রকৃতি, গাছ, তুলসী গাছ, গরু আর ফল্গু নদী। আজও এই জায়গা আমাদের শিখিয়ে দেয় আস্থা কাকে বলে। আর সবশেষে চলবো সেই পথে যেখানে একজন মানুষ, দশরথ মাঝি, ভালোবাসা আর সমাজ সেবার উদ্দেশ্যে একা হাতে পাহাড় কেটে বানিয়েছেন রাস্তা। তার জীবনের গল্প শুনলে গায়ে কাঁটা দেবে। किसी को बात नहीं रखा, अपना मतलब से ही रास्ता को बना दिया। চলুন আজকের যাত্রায় আমরা একসঙ্গে খুঁজে নিই ধর্ম, পুরাণ আর মানুষের অদম্য ইচ্ছা শক্তির আদর্শ। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড মর্নিং। আজকে 19 তারিখ, আমাদের বিহার ভ্রমণের তৃতীয় দিন। প্রথম দিন আমরা পাটনা ভ্রমণ করেছি এবং পাটনার সমস্ত মন্দির ও স্ট্রিট ফুড কভার করেছি। দ্বিতীয় দিন, গতকাল আমরা পাটনা থেকে গয়া এসে বুদ্ধগয়া ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানে বুদ্ধ মনেস্ট্রিগুলি কভার করেছি। মহাবোধি বিহার শেষে কভার করেছি।
আজকে তৃতীয় দিন। গয়া স্টেশন থেকে বেরিয়ে জাস্ট 2 মিনিট এসে এই যে হোটেলটি, হোটেল কুসুম প্যালেস, সুন্দর একটি হোটেল, এইখানে আমরা চেক ইন করলাম। রুমটি ছোট কিন্তু রুমটি খুব স্পেসিয়াস। এবার হোটেলটি এমনিতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গয়া স্টেশনের কাছে। আজ আমরা কিছুক্ষণের মধ্যেই এই হোটেল থেকে চেক আউট করব। আজকে এই হোটেলে সকালে ব্রেকফাস্ট করছি। এখন কি লক্ষ্য করো, এখানে ওই পুরি রয়েছে, পুরি বা এটা লুচি বলা যেতে পারে, আর এখানে একটা আলুর তরকারি আর একটু দই। এই দিয়ে আজকে ব্রেকফাস্ট করে আমরা এক্ষুনি বেরিয়ে যাব। এবং আজকে আমরা যাব হিন্দুদের সব থেকে পবিত্র বা একটি মহৎ পবিত্র স্থান, সেটি হলো গয়ার বিষ্ণু পাদ মন্দির, যেখানে পিণ্ড দান প্রক্রিয়া হয়। যাহাদের বাবা মা দুজন মারা যায়, তারা সেখানে পিণ্ডদান করলে অনেক মহৎ পুণ্য লাভ হয় বলে জ্ঞাত আছে। আমরা সেখানে যাব এবং তৎসংলগ্ন কয়েকটি জায়গায় যাব। আজকে একজন মানুষের কীর্তি দেখাবো, পাহাড় কেটে কিভাবে রাস্তা তৈরি করা যায় একটি মানুষের দ্বারা, দীর্ঘ প্রচেষ্টার ফল, সেটাও আমরা দেখব এবং ইত্যাদি দেখে আমরা আজকে রাজগীর রওনা। এখান থেকে রাজগীর রওনার জন্য আপনারা একটি গাড়ি করে নিতে পারেন, সেটি সমীচীন হবে। গয়ার ফেমাস মিষ্টি হচ্ছে তিলকুট, আর এই তিলকুটের দোকানে আমি এসেছি। দেখো, তোমরা যদি গয়াতে আসো অবশ্যই এই তিলকুট মিষ্টিটা ট্রাই করবে। আচ্ছা, তিলকুট কোন সি হ্যাঁ? ये वाला है ना? আচ্ছা, এই যে মিষ্টিটা আছে, এই মিষ্টিটা হচ্ছে তিলকুট, আর ये है लाई। लाई ये तिल से बनता है। रामदाना तो बनता है और ये है अनारसा। हम तो कोलकाता से आ रहे हैं, हमको तो इसके बारे में मालूम भी नहीं है। তিলকুটটা কি করে বানাচ্ছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, আর ইনি শপ ওনার আছেন, এর থেকে একটু শুনে নিচ্ছি। ये क्या है? तिल है। ये तिल के लिए अभी तो ऑफ सीजन है ना, ये तो ऑफ सीजन है तिल के लिए। ये तो मतलब ठंडा में मिलता है ज्यादा अच्छा। और यहाँ पे तिलकुट बन रहा है। ये तिल को पहले पीसा जा रहा है, उसके बाद गुड़ में दिया जाएगा। तिलकुट का मतलब प्राइसिंग कितना है? प्राइस 320 kg है, 320। और ये जो पैकेट में रखा है 500 ग्राम का पैकेट है। कितने दिन रहता है ये? मतलब ये ड्राई है ना? हाँ, ये ड्राई है। ये आपको तकरीबन 8 से 30 डेज से 40 डेज तक आप इसको रख सकते हैं। 40 डेज रख सकते हैं? हाँ बिल्कुल, इसमें से निकालिए, फिर रबड़ मार दीजिएगा, सेफ रहेगा। ये खाने में क्या तीखा है क्या? नहीं, खाने में आपको स्वीट्स मीठा लगेगा। वो एक पैकेट है, अगर 500 ग्राम का है 160 का। सिंगल पीस नहीं मिलता? सिंगल पीस 20 का। আমরা এখন বিষ্ণুপাদ মন্দিরে এসে উপস্থিত হয়েছি।
গয়ার মুখ্য বিষ্ণুপাদ মন্দির। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মন্দির। এই মন্দিরে শুনেছি যে কোনো ক্যামেরা, মোবাইল কিচ্ছু অ্যালাউড হয় না। এর ভেতরে বিষ্ণুর পদচিহ্ন আছে, সেইটি দর্শন করে আসা যায়। इसके अंदर कैमरा अलाउड होता है क्या? कैमरा अलाउड है, फोन अलाउड नहीं है, ठीक है। এই হচ্ছে সেই মন্দির। আচ্ছা, ওনারা যেটা বললেন সেটা হচ্ছে যে ক্যামেরা নাকি অ্যালাউড আছে, মোবাইল নাকি অ্যালাউড নয়। তো আমি এদের কোথায় কি অ্যালাউড, অনেক জায়গাতে এরকমটা দেখছি, আমি এগুলো বুঝি না, এক এক জায়গায় এক এক রকম। আমি এখন মন্দিরের দিকে চলে যাব। কোন দিক দিয়ে মন্দিরের রাস্তা? এই দিক দিয়ে। আমি একদম বিষ্ণুপাদ মন্দির, এই যে লেখাটা দেখুন, এই যে বিষ্ণুপাদ মন্দির। আমি এই মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি, বিষ্ণুপাদ মন্দিরের সামনে। এই মন্দিরে না মোবাইল না ক্যামেরা কিছু অ্যালাউড নেই। আর পাশে লকার রুম আছে, ওখানে মোবাইল, ক্যামেরা ইত্যাদি রেখে যেতে পারেন। আর ব্যাগ অ্যালাউড আছে। আপনি শুধু যাবেন, একটি ঘরে বিষ্ণু পদ বা বিষ্ণু পদের একটি চিহ্ন রয়েছে পাথরের উপরে, সেইটি দর্শন করে চলে আসবেন। কিন্তু বাচ্চা এবং বুড়োদের জন্য বলে রাখি, যাওয়াটা কিন্তু খুবই কঠিন, কারণ সেই ঘরের মধ্যে প্রচন্ড ঠেলাঠেলি, প্রচন্ড মারামারি। এবং এখানে যারা শ্রাদ্ধ করছেন, মানে পিতৃকর্ম সাধন করছেন, তারা কিন্তু আগে সেই প্রেফারেন্সটা নিয়ে নিচ্ছেন। আপনাকে কিন্তু পরে আপনি ঢুকতে পারবেন। এখানে এই যে এখানে প্রয়োজনীয় ফুল, মালা ইত্যাদি সমস্ত পেয়ে যাবেন। আর এই যে এই প্যারার দোকান ইত্যাদি রয়েছে। আর এই রাস্তাটা, আচ্ছা ये रास्ता किस तरफ जाता है? ফল্গু ঘাট হ্যাঁ না? এই রাস্তাটি ফল্গু নদীর তীরে যে ঘাট, শ্মশান ঘাট এবং ফল্গু বীজ ইত্যাদি আছে, সেইখানেতে যায়। আর এই হচ্ছে টোটাল চত্বর। আমি একটু পরে সেই চত্বরের দিকে যাব। আমরা করেছি কি, আমরা সবাই মিলে একসঙ্গে যেতে পারিনি। আমাদের কিছু লোক, মানে যেরকম আমি দর্শন করে এসেছি, এখন আরো কিছু লোক গিয়েছে আমাদের মধ্যে। একদম মন্দিরের সামনেই অনেক দোকানেতে এই সমস্ত জিনিসগুলি পাওয়া যাবে। আর এখানে দেখুন, এই যে ফুল, মালা ইত্যাদি সমস্ত পাওয়া যাবে। আচ্ছা, আমি এখন ফল্গু নদীর ঘাটে যাচ্ছি। দেখে নাও যে মন্দিরের পাশ দিয়ে এই রাস্তাটা, সেই যে এই গলিতে এসে এইদিকে বেঁকে যেতে হবে। এইদিকে যে সোজা রাস্তা, আমার পেছনে দেখো, এই যে সোজা রাস্তাটা, এইদিকে বেঁকে যেতে হবে, সোজা চলে যেতে হবে, সোজা এই রাস্তায় নেমে যেতে হবে। সোজা এই রাস্তায় চলে যাওয়ার পরে বাঁ দিকে বেঁকে যেতে হবে। সোজা এই রাস্তায় চলে যাওয়ার পরে এই যে এরকম একটা বাসনের দোকান আছে, এইখান দিয়ে সোজা এইদিকে চলে যেতে হবে, সোজা রাস্তা। তারপর একদম সোজা রাস্তা, তারপরে এসে এই যে এই রাস্তাটা এখানে গেল, এখানে একটা সবজির দোকান দাঁড়িয়েছে, যাই হোক এখানে কয়েকটা আছে। এই যে এই দিকে হচ্ছে একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে সোজা ঘাটের দিকে নামতে হবে। আচ্ছা, আমরা আজকে হিন্দু ধর্মের সব থেকে পবিত্র জায়গা গয়াতে এসে পৌঁছেছি। গয়ার মূল বিষ্ণুপাদ মন্দিরের সামনে এই ফল্গু নদী ঘাটে এসেছি। এবং আমার পেছনে দেখা যাচ্ছে, আমার পেছনে সমস্ত কৃতকৃত্য যারা শ্রাদ্ধ করছেন পিতামাতার উদ্দেশ্যে, এখানে পিণ্ড দান করছেন। গয়ার উল্লেখ আমাদের বিষ্ণু পুরাণ, ব্রহ্ম পুরাণ, পদ্ম পুরাণ সমস্ত পুরাণেতে রয়েছে। এমনকি মহাভারতে গয়াকে গয়াপুরী হিসাবে উল্লেখ করা হয়েছে। ঘটনা যেটা পুরাণ মতে যেটা শোনা যায়, সেটা হচ্ছে যে একজন অসুর ছিলেন, তার নাম হচ্ছে গয়াসুর। এই গয়াসুর, অনেকে বলে ব্রহ্মাই তাকে সৃষ্টি করেছিলেন, অনেকে বলে যে তিনি ব্রহ্মার উপাসনা করেছিলেন। যাই হোক, তিনি ব্রহ্মার কাছে বর পেয়েছিলেন যে তাকে যদি কেউ স্পর্শ করে, তাহলে সে যেই হোক না কেন, তার কিন্তু স্বর্গ লাভ হবেই। এখন এই বর যখন তিনি পান, তার মানে মানুষের সাথে সাথে কীট পতঙ্গ যেই তাকে স্পর্শ করতে থাকে, তারা কিন্তু স্বর্গে যেতে থাকে। ফলে স্বর্গের জায়গা সম্পূর্ণ ভরে যেতে থাকে। দেবতারা মুশকিলে পড়েন, কাউকে আর জায়গা দিতে পারছেন না, তারা নিজেরাও জায়গা পাচ্ছেন না। তখন তারা ব্রহ্মার শরণাপন্ন হন যে আপনার বরে বরিয়ান হয়ে এই গয়াসুর
তাকে যেই স্পর্শ করছে সেই স্বর্গে এসে স্থান কেড়ে নিচ্ছে, তাহলে আমরা থাকবো কোথায়? ব্রহ্মা তখন কোন উপায় না করতে পেরে বিষ্ণুকে আহ্বান করেন। বিষ্ণু এর কোনো উপায় করতে পারেন না। তখন বিষ্ণু গয়াসুরকে দর্শন দেন। গয়াসুরকে তিনি বলেন যে তোমার তো এই বর প্রাপ্ত হয়েছে, তাহলে তুমি বলো যে এর উপায় কি হবে। তখন গয়াসুর বলেন যে প্রভু, আপনি আমাকে পদাঘাত করুন, আপনার পদাঘাতে আমি যে স্থানে পতিত হব, যে স্থানে পড়ে যাব, সেই স্থান ভবিষ্যতে অতি পুণ্যবান স্থান হয়ে থাকে, এবং কেউ যদি তার মা বাবার উদ্দেশ্যে কাউকে তাকে পিণ্ড দান করেন, তাহলে তার মোক্ষ লাভ হবে। এটা হবে হিন্দু ধর্মের খুবই পবিত্র একটি স্থান। কথা মতন বিষ্ণু গয়াসুরকে পদাঘাত করেন, এবং গয়াসুর এই স্থানে, এই বিহারের এই গয়া নামক জায়গায়, তখন তো গয়া নামটি ছিল না, গয়াসুর থেকে গয়ার নাম হয়েছে, তো এই স্থানে তার যে বিশাল দেহ সেটা ভূপতিত হয়। এখনো গয়াতে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ছোটখাটো যে পাহাড়গুলি দেখা যায়, যেরকম দেখো এই যে পাহাড়টি দেখছো, হ্যাঁ, এই পাহাড়টি, তার পাশে আরো দূরে আরো পাহাড়, এইরকম অনেক পাহাড় দেখা যায়, খন্ড খন্ড পাহাড়, ছোট ছোট পাহাড়। এই পাহাড়গুলি মনে করা হয় যে গয়াসুরের দেহের ধ্বংসাবশেষ, অর্থাৎ তার গয়াসুর কত বৃহৎ তার দেহ ছিল যে এই ছোট ছোট পাহাড়গুলো মিলিয়ে একটি অসুর, ভাবতে পার। তো এই যে কাহিনী, এই কাহিনীর নাম অনুসারে এই যে ভূমি, এই ভূমি পুণ্যভূমি হয়ে উঠেছে, এবং তারপর থেকে এখানে পিণ্ডদানের প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। সাধারণত যার মা বাবা দুজনেই মারা যায়, তারা এখানে এসে পিণ্ডদান করতে পারে। কথিত আছে যে তারা মোক্ষ লাভ করে। এবার আসা যাক, এই যে সামনে যে নদীটি আমরা দেখতে পাচ্ছি, এই যে নদীটি, এই নদীটি সম্পূর্ণ চড়া পড়ে গিয়েছে। এই নদীটির নাম হচ্ছে ফল্গু নদী। আচ্ছা, ফল্গু নদীর যে ভৌগোলিক ব্যাখ্যা আমি বলি, ফল্গু নদী এখানে যেরকম দেখছেন, আমি যেরকম এখন ফল্গু নদীর ওপরে ইমিডিয়েটলি যেতেই পারি, কারণ ফল্গু নদীতে সম্পূর্ণ চড়া পড়ে গেছে। চড়া পড়ে গেছে বলাটা ভুল, আসলে এই নদী, এই যেমন রকম আমি দাঁড়িয়ে আছি, দেখুন আমি দাঁড়িয়ে আছি এখন ফল্গু নদীর ওপরে। এই নদী আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই হচ্ছে বালুভূমি। এই বালি তলায় জল থাকে, এই নদী হচ্ছে অন্তঃসলীলা নদী, ওপর দিয়ে জল দেখা যায় না, বালি তুললে পরে সেই জল দেখা যায়। এবারে এর যে ভৌগোলিক ব্যাখ্যা, এর ভৌগোলিক ব্যাখ্যা হচ্ছে যে এই অঞ্চলে গঙ্গার সঙ্গে উপনদী হিসাবে একমাত্র সোন নদী এই অঞ্চলে গঙ্গার সঙ্গে উপনদী হিসাবে গিয়ে মিলিত হয়েছে। আর এই ফল্গু নদী ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়েছে। তো প্রথমে যখন এই নদী উৎপত্তি হয়েছে, এই নদীতে জলের স্রোত দেখা যায়, কিন্তু যে স্থানটিতে সে গঙ্গার সঙ্গে মিলিত হবে, সেই স্থানটির যে ঢাল, সেই ঢাল কিন্তু অনেক উঁচু। সেই উঁচু হওয়ার জন্য জলের যে ধর্ম, সেটা হচ্ছে ওপর থেকে নিচের দিকে যাওয়া, নিচ থেকে ওপরের দিকে যাওয়া নয়। তার জন্য কি হয়, সে গঙ্গার সঙ্গে কিন্তু মিলতে পারবে না, ফলে সেই জলটি এখানে অন্তঃসলীলা হয়ে থাকে। আর এই দেখতে পাচ্ছি যে এখানে আছে একটি ফল্গু নদীর উপরে ব্রিজ, আর ওই দিকেও একটি সড়ক ব্রিজ তৈরি হয়েছে। তো যাই হোক, কিন্তু পৌরাণিক ব্যাখ্যাটি কিন্তু এখানে অন্যরকম। পৌরাণিক ব্যাখ্যা হচ্ছে যে সীতার অভিশাপে ফল্গু নদী আজকে অন্তঃসলীলা হয়ে আছে। তো যাই হোক, গয়াসুরের এই পুণ্যভূমি এবং তার পাশে এই ফল্গু নদীর অবস্থান, এই দুয়ে মিলে এই গয়া স্থানটিকে হিন্দু ধর্মের একটি পুণ্যবান স্থান করে উঠেছে, বা গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে।
এখানে প্রত্যেক দিন লক্ষ লক্ষ হিন্দুরা আসে এবং পিতৃকৃত্য মাতৃকৃত্য ইত্যাদি তারা সাধন করেন। এই যেরকম ঘাটে আমরা এখন দেখতে পাচ্ছি, অনেকে আবার ফল্গু নদীতে স্নানও করছেন। আর এই যে দূরে অনেকে চড়ার উপর দিয়ে ফল্গু নদী পার করে দূরে যে জল দেখতে পাওয়া যাচ্ছে সেখানে যাচ্ছেন। আর এই হচ্ছে গয়ার ঘাট দেখা যাচ্ছে। আর ওই দিকে দূরে শ্মশান রয়েছে, ওই দূরেতে শ্মশান রয়েছে, কিন্তু আমি সেই জায়গাটি দেখাবো না। আর এখানে দেখো একটা চেঞ্জ রুমও দেখা যাচ্ছে, যেখানে লেডিসরা কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে একটা চেঞ্জ রুম দেখা যাচ্ছে, যেখানে লেডিসরা চেঞ্জ করছে বা করতে পারবেন। আর এখানে দেখুন, এই যে শ্রাদ্ধ করার প্রচুর জায়গা কিন্তু শ্রাদ্ধ হচ্ছে। আমি যদি ওই দিকটা দেখিয়েছিলাম, এবার এই দিকটা দেখাই, সেখানেও কিন্তু শ্রাদ্ধ হচ্ছে। আর এই গয়ার যদি আমি ইতিহাসের কথা বলি, এই গয়ার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু এখানে আমরা যদি দেখি, পুরাকালে মগধ, তারপরে মৌর্য বংশ, গুপ্ত যুগে সবাই কিন্তু এই গয়ার সঙ্গে, গয়ার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এমনকি এখানে মোগল আমলের মোগলরাও কিন্তু শাসন করে গেছে। আর এখানে দেখুন মাছ শ্রাদ্ধ হচ্ছে, এটা কিন্তু একটা মারাত্মক জিনিস। এখানে কিন্তু মাছ শ্রাদ্ধ হচ্ছে। এখানে ইংরেজরাও কিন্তু এই গয়াতে শাসন করে গিয়েছে। তো গয়ার সঙ্গে যুগ যুগ ধরে আমাদের হিন্দুদের এবং আমাদের যে ভারতের যে ইতিহাস, তাদের কিন্তু যোগ রয়েছে। এখানে শ্রীরামকৃষ্ণের বাবা তার বাবার পিণ্ডদান করতে এসেছিলেন। সেই সময় তিনি বালক গদাধরের স্বপ্ন পেয়েছিলেন গয়াতে এসে। গয়াতে যদি আপনি এরকম পিতৃ শ্রাদ্ধ করতে আসেন, তাহলে কিন্তু আপনার সময় লাগবে, না হলে আপনি কিন্তু বাকি জিনিস দেখে নিয়ে চলে যেতে পারেন। আমরা এখন এখানে দেবী মঙ্গলা গৌরী মন্দিরে এসে পৌঁছেছি। দেবী মঙ্গলা গৌরীর এই মন্দির 51টি যে শক্তিপীঠ আছে তার মধ্যে একটি। এখানে দেবীর স্তনের যে অংশ সেটি পড়েছিল, তাই এখানে দেবীকে পুষ্টির অধিষ্ঠাত্রী দেবী মানা হয়। কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে অনেক বেলা হয়ে গিয়েছে এবং যে লাইনটি পড়েছে তোমাদেরকে দেখাই, বিশাল লাইন। এই দেখো কোন দূর থেকে বিশাল লাইন, বিশাল, ওদিকে আরো অনেক দূর গেছে। তো এখন এত লাইন দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে চলে যাব এবং সেটা হচ্ছে সীতাকুণ্ড। আমি জাস্ট মন্দিরটা এলাম, মন্দিরটা দেখিয়ে রাখলাম। তোমরা অবশ্যই টাইম পেলে এখানে নিশ্চয়ই আসবে। এটা ওই গয়া থেকে আসা যায় দেবী মঙ্গলা গৌরীর মন্দির, এটা জাস্ট বলে রাখলাম। পরে আমরা এগিয়ে যাব সীতাকুণ্ডের দিকে।
আমরা এখন এখানকার সীতাকুণ্ডে এসে পৌঁছেছি। আমাদের বিপরীতে যে নদীটি দেখতে পাওয়া যাচ্ছে এটি হচ্ছে ফল্গু নদী। এই ফল্গু নদীর ঘাট যেটা আমরা দেখিয়েছিলাম, সীতার অভিশাপে ফল্গু নদী অন্তঃসলীলা হয়েছে। পৌরাণিক কাহিনীটি হচ্ছে এরকম যে রাম যখন বনবাসে গেল, তারপরে রামের পিতা শ্রী দশরথ তার মৃত্যু সংবাদ এলো, তখন বড় ছেলে হিসাবে তাকে শ্রাদ্ধকৃত্য করতেই হতো। শ্রাদ্ধকৃত্যের জন্যে তার বাবাকে পিণ্ডদান করতে হতো। সেই পিণ্ডদানের জন্য যে সামগ্রী প্রয়োজন সেটি রামচন্দ্র তখন এখানে বন ছিল, সেটি নিতে বেরিয়েছিলেন। রামচন্দ্র আসতে দেরি হচ্ছে, ওদিকে দশরথ অপেক্ষা করে আছে, ছেলের হাতে পিণ্ড না পেলে স্বর্গলাভ হচ্ছে না। তো দশরথ বারবার সীতাকে বলছেন যে রাম কখন আসবে, রাম কখন আসবে। সীতা বলছে যে রাম উদ্যোগে গেছে কিন্তু এখনো ফিরে আসতে পারছে। তখন দশরথ বললেন যে ছেলেও যা বৌমাও তাই, বৌমাকেও নিজের বংশের দরজা দিয়ে তিনি বললেন যে মা তুমি হাতের কাছে যা আছে তাই আমাকে দাও, সেটাই পিণ্ড হিসেবে আমি নেব। তো তখন হাতের কাছে বালি ছিল, সীতা পিণ্ড তৈরি করলো, কিন্তু দেওয়ার সময় মনে হলো যে না, এটা ছেলের কর্তব্য, এটা বৌমা পারে না। তখন 4 জনকে সীতা সাক্ষী করেছিল, তুলসী গাছ, ব্রাহ্মণ, অক্ষয় বট এবং এই ফল্গু নদী। তাদেরকে সাক্ষী করে দশরথকে সেই পিণ্ড দিয়েছিল এবং দশরথ সেই পিণ্ড মাটির তলা থেকে হাত বার করে নিয়েছিল। এই যে ঘটনাটি ঘটেছিল, এই দশরথ যে হাত বার করে নিচে মাটির তলা থেকে সীতার পিণ্ড নিয়েছিল, সেটা ওপরে রয়েছে। এই ওপরে যে মন্দির রয়েছে সেটা আমরা যাব। এই ওপরের যে মন্দির, এই মন্দিরে সেই ঘটনাটা আছে, কিন্তু সেখানে কোনো রকম ফটো ভিডিওগ্রাফি করতে দেওয়া হয় না। এরপরে রাম ফিরে আসার পরে সকলেই অস্বীকার করে যে সীতা কোনো পিণ্ড দান করেছে, একমাত্র বট সে স্বীকার করেছিল। তাই জন্য অক্ষয় বট এখনও সেই অক্ষয় বট রয়েছে। ফল্গু নদী এই সীতার অভিশাপে যে সে মিথ্যা কথা বলেছিল, তখন সে অন্তঃসলীলা হয়ে যায়। আজ পর্যন্ত সেটা শুকিয়ে যায়। তো এই গল্পটি সকলেই জানেন। এই মন্দির ভেতরে কোনো ফটো ভিডিওগ্রাফি কিছু করতে দেয় না, শুধু আপনি যাবেন আর ওই দশরথের যে হাত, সেইটি যেটি সীতাকুণ্ড নামে পরিচিত, ভেতরে একটি কুণ্ড আছে, কুণ্ড থেকে নাকি মান্যতা হচ্ছে দশরথের হাত মাটির তলার থেকে এসেছিল এবং সীতার পিণ্ড নিয়ে সে হাত নেমে গিয়েছিল। এই কুণ্ডটিকে সীতাকুণ্ড বলে। এইটি শুধু দেখে চলে আসবে। তো আমরা এটা এলাম, এই যে সামনে এখানেও ফল্গু নদী এবং এখানেও কত পিতৃশ্রাদ্ধ হচ্ছে, সুন্দর জায়গা। এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ওই সীতামাতা যাকে আশীর্বাদ করেছিলেন যে বট গাছ, যে তুমি চিরহরিত থাকবে, সেই বট আজকেও চিরহরিত আছে। সেটাকে বলা হয় অক্ষয় বট। আর সেই অক্ষয় বটকে দেখতে গেলে মানে এবং আরেকটি জায়গা রয়েছে প্রেতশিলা বলে একটি জায়গা, মানে যাদের অপঘাতে মৃত্যু হয় তারা কিন্তু মানে সেই প্রেতশিলা এবং অক্ষয় বটের
যদি দর্শন করতে হয় তাহলে কিন্তু গয়ার যে মূল বিষ্ণুপাদ মন্দির আছে সেখান থেকে টোটো ভাড়া অবশ্যই করতে হবে, এবং আমাদের সে সময় নেই। একটি টোটো ভাড়া করে আপনারা অর্ধেক দিন পুরো গয়াটা ঘুরে দেখতে পারেন। তবে গয়ার রাস্তায় কিন্তু প্রচন্ড জ্যাম, আর এখন দেখতেই পাচ্ছেন যে প্রচন্ড গরম। আমার মতে 15ই মার্চ পর্যন্ত আসাই ভালো। আমরা 15ই মার্চের পরে এসছি, আমরা 16ই মার্চ থেকে এসছি। বুদ্ধগয়া থেকে বা গয়া থেকে বলা যেতে পারে, গয়া থেকে রাজগীর যাওয়ার পথে আমি এখন যে জায়গাটিতে এসেছি সেই জায়গাতে একজন মানুষের জেদ, অধ্যাবসায় এবং কর্তব্যপরায়ণতা প্রকৃতিকে হার মানতে বাধ্য করেছিল। সেই মানুষটির নাম হচ্ছে দশরথ মাঝি। এই দশরথ মাঝি এই জেলারই একজন সজ্জন ব্যক্তি ছিলেন। আমি একটি জায়গা আপনাদেরকে দেখাবো, যে জায়গায় এই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, এই যে দূরে পাহাড়টি দেখা যাচ্ছে, এই পাহাড়টি সম্পূর্ণ জায়গাটি জুড়ে ছিল একটা সময়, এবং সেই পাহাড়টি থাকার দরুন একদিন তার স্ত্রী পা পিছলে যান, এবং পা পিছলানোর পরে তিনি তার স্ত্রীকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে পারেননি, ফলে তার স্ত্রীর বেঘরে প্রাণ যায়। এই যে পাহাড়ের জন্য তার স্ত্রীর সাথে একটি অনাচার হলো, একটি অবিচার হলো, তো তিনি তার জেদ, তার রাগ ওই পাহাড়ের ওপরেই ফেললেন। চলল একটি মানুষের সঙ্গে পাহাড়ের লড়াই, একটি অসম যুদ্ধ। ছেনি এবং হাতুড়ি নিয়ে তিনি সেই দিন থেকে পাহাড় কাটতে শুরু করলেন। দীর্ঘ 22 বছর তিনি পাহাড় কেটেই চললেন এবং কেটেই চললেন। কেটে একটি রাস্তা নির্মাণ করেছিলেন। এই রাস্তাটি আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো। সেই রাস্তাটি 111 মিটার লম্বা এবং 9.1 মিটার চওড়া। আর যে পাহাড়ের পাদদেশ কাটা হয়েছিল সেটা 4.1 মিটার, মানে 111 মিটার জুড়ে 1.1 মিটার পাহাড় কাটা হয়েছিল। তাহলে একটি মানুষের কত সাংঘাতিক অধ্যাবসায় এবং জেদ এবং প্রতিশোধ স্পৃহা থাকলে তিনি 22 বছর ধরে এই কাজটি করতে পারেন। अच्छा, इनार परिचयটা দিয়ে দিই। इनी হচ্ছেন দশরথ মাঝির ছেলে। आपका जो पापा थे वो क्यों ये जो काम है वो किया, मतलब पहाड़ काटा, ये रास्ता बनाया, क्यों ये सब किया, कैसे हुआ ये सब? पहाड़ दरार था, मतलब पहाड़ दरार था। हाँ। आने जाने को पब्लिक को बहुत कठिनाई माँ होती। का क्या हुआ? तो ऊपर जंगल थे, हमारे पिताजी जंगल लकड़ी काटने गए हैं, तो माँ ऐसे खाना लेकर जा रहा था, वो घाटी में टकरा कर घाड़ा फूट गया, गोड़ पिछुल गया, गिर गया। तो आकर के देखा कि क्या हुआ, तो घाड़ा टकरा कर फूट गया पहाड़ में। तो हमारे पिताजी पर ठान लिया कि देखिए हमारा पत्नी के घाड़ा फूटा, संसार का कितना फूटेगा। इस वजह से 3 बकरी बेच के छेनी हथौड़ी ला करके वो काम करने लगा। तो जो आके आदमी कह दिया कि इन लोग पागल, अकेला तो कह दिया कि पागल हो गया। বিহারের এই যে জেলাটি, এই জেলাটির নাম হচ্ছে গহলুর জেলা। এই অঞ্চলটি হচ্ছে আটারি ব্লক
এবং অপর পার্শ্বের যে ব্লক সেটি হচ্ছে ওয়াজিদগঞ্জ ব্লক। এই দুই ব্লকের মধ্যে যখন পাহাড়টি ছিল তখন ডিস্টেন্স ছিল 55 কিলোমিটার, আর এই যে তিনি পাহাড়টি কেটে দিলেন তার জন্য সেই ডিস্টেন্স কমে দাঁড়ালো মাত্র 15 কিলোমিটার। অর্থাৎ তাদের যাতায়াতের পথকে তিনি অত্যন্ত সংক্ষিপ্ত করে দিলেন। कितनी सालों से वो 22 साल। वही करते थे या और कुछ मतलब हम मजदूरी करते थे। तो दिन में कितना घंटा मतलब इसके पीछे जाता है? वो शाम सुबह। शाम और सुबह। और कोई उसको रोका टोका नहीं? ना रोकेगा तो उसका किसी को बात नहीं रखा। वो सोचा कि अब हम जितना समय लगे उतना समय में हम ही रास्ता को बना देंगे। বারংবার এই ধরনের মানুষ তিনি প্রশংসার যোগ্য। रास्ता बनाने का जो मटेरियल वो उसको कहाँ से मिला? वो अपना दिमाग से बनाया, मिला नहीं कहीं से। मतलब पत्थर का रास्ता? हाँ, कि ये रास्ता बनाने से सब पब्लिक लोग को सबके आराम होगा। वो तो है ही। तो उसको कोई मतलब प्राइस वगैरह कुछ राष्ट्रपति से कुछ मिला? ना ना, कुछ नहीं मिला। वो अपना मन से रास्ता बना दिया। तो नीतीश कुमार तक जा कर के बोला, कागज पत्र दिया, पढ़ा, तो कहा कि दशरथ मांझी ने वैसा काम किया तो पक्की रोड बना दिया, अस्पताल बना दिया। उसके पहले जो लालू यादव थे उसको कोई सम्मान नहीं दिया? नहीं नहीं नहीं, वो जानते थे ऐसा काम किया वो? हाँ, तो इसके नाम पर अस्पताल है, थाना है, किसान भवन है। आपका उम्र कितना था उस टाइम? उस टाइम हम छोटे थे, 10 साल के। हाँ, तो आपको ताज्जुब नहीं लगा कि पिताजी क्यों ये सब कर रहा है? किसी को बात नहीं रखा, अपना मतलब से ही रास्ता को बना दिया। मतलब गांव वालों ने उसको रोका? नहीं, रोक ठोक नहीं करता, किसी को बात नहीं रखा, न परिवार को, घर को, किसी को बात नहीं रखा। दिन भर हर जोतते थे और शाम सुबह आके पहाड़ में लगल रहते। सोते थे कब? बहुत जिद्दी था। मतलब आपको जो आपका जो मम्मी था उसको बहुत प्यार करते थे। उसको प्यार का ही फल है कोई इतना जिद जो ये पहाड़ को काट के रख दिया, रास्ता बना दिया। से वो प्यार का ही मतलब वो जो है जोर है वही मतलब दिखता है इसमें, वही दिखता है। 2005 খ্রিস্টাব্দে দশরথ মাঝি এনার দেহাবসান হয়। 2005 খ্রিস্টাব্দে দশরথ মাঝির দেহাবসান হয়। 2011 খ্রিস্টাব্দে কেতন মেহতা একটি ফিল্ম নির্মাণ করেন, মাঝি দ্য মাউন্টেন ম্যান। ফিল্মটি ইউটিউবে পাওয়া যায়, আপনারা ফিল্মটি অবশ্যই দেখে নেবেন। आप भी किसान हैं? हम लोग यहाँ स्मारक पर यहीं रहते हैं। तो 2005 में देहांत हो गया? हाँ, 2007 में। 7 में? दिल्ली में। दिल्ली में? हाँ, क्या करने? दिल्ली में उसका जॉन्डिस बीमारी हो गया। अच्छा अच्छा। तो यहाँ से टेटुआ गया, रेफर कर दिया, गया रेफर कर दिया, पटना चला गया। ये रास्ता कौन सी साल में खत्म हुआ? ये इतना मतलब आपका जब 22 साल लगा रास्ता बनाने में, 22 साल के रात, तबे बादे में इसका बीमारी हो गया जॉन्डिस। এখন হচ্ছে সেই জায়গাটির দিকে আপনাদেরকে নিয়ে যাব যে পাহাড় কেটে উনি রাস্তা তৈরি করেছিলেন। আমি যে জায়গাটির কথা বলছিলাম, যে পাহাড়টির কথা বলছিলাম, সেটি হচ্ছে এই জায়গাটি। এই যে সেই পাহাড় আর এই সেই রাস্তা, এই যে দুদিকে পাহাড় আর এই মাঝখানে রাস্তা যেটা মাঝি কেটে দিয়েছে। এই রকম 111 মিটার রাস্তা। আর এই পাহাড়ের যে এই যে মানে গভীরতাটা, সেই গভীরতাটা 4.1 মিটার, রাস্তার যে চওড়াই হচ্ছে 9.1 মিটার। এই জায়গাটি আপনারা অবশ্যই আসবেন, ভিজিট করে যাবেন,
দর্শনীয় স্থান দশরথ মাঝি, দ্য মাউন্টেন ম্যান, এবং যে বইটি আমি বললাম সেই বইটি অবশ্যই দেখবেন। এখন আমরা যাব রাজগীর। আজকে সকাল থেকে আমরা গয়া থেকে বেরিয়ে গেছি। আচ্ছা, গয়া থেকে বা বুদ্ধগয়া থেকে রাজগীর যাওয়া জন্য একটি 4 হুইলার গাড়ি করে নেওয়াটাই সমীচীন হবে। মোটামুটি 2200 থেকে 2500-র মধ্যে গাড়ি হয়ে যাবে, এসি নন এসি আপনারা দামটা বুঝে নেবেন, দেখে নেবেন। তবে একটি 4 হুইলার করে নিতে হবে। মোটামুটি আমাদের রাস্তা হচ্ছে 65 কিলোমিটার, আর সেই 65 কিলোমিটার রাস্তার মধ্যে এই দশরথ মাঝির যে জায়গাটি আসে 30 কিলোমিটারের মাথায়, আরও এখান থেকে হয়তো আমাদের 30 কিলোমিটার যেতে হবে, 30-35 কিলোমিটার হয়তো যেতে হবে। ঠিক আছে, দেখা হবে একদম রাজগীর। আমরা এখন দশরথ মাঝির সেই রাস্তা দিয়েই যাচ্ছি, এই সেই 111 मीटर रास्ता। अगर ये रोड नहीं होता तो मतलब 40 किलोमीटर एक्स्ट्रा हो जाता। ঘুরে আমরা এই যে একটা প্রাচীরের মতন দেখছি, এই প্রাচীরটি গয়া জেলা এবং রাজগীর জেলাকে আলাদা করে। এটি চীনের প্রাচীরের মতনই দেখতে, তাই লোকাল লোকেরা এটাকেই চীনের প্রাচীর বলে থাকে।